আব্দুল্লাহ শোনা যায়? জি, পরিষ্কার শোনা যায়। নেটওয়ার্কের বেশ সমস্যা। জি, আজকে ঝড় হচ্ছে তো আজকে নেটওয়ার্ক একটু আজকে নেটওয়ার্কের বেশ সমস্যা। আমি এসে যাচ্ছি। আমারই কানেক্ট করতে সমস্যা হলো। অনেক যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কানেক্ট করা খুব কঠিন হবে আজকে, যেটা বুঝতে পারছি। অবশ্যই, বিশেষ করে খুলনা অঞ্চলে বেশ সমস্যা হবে। হ্যাঁ, মানে এখন তো করোনার মধ্যে অনেকেই ঢাকার বাইরে, তো অনেকেই ঢাকার বাইরে থেকে জয়েন করে। তো আজকে তাদের জন্য জয়েন করাটা সম্ভবত একটু কঠিন হবে। তারপরেও আমরা যেহেতু প্রতিদিন আমাদের অলরেডি সেশনটা রেকর্ডিং হচ্ছে, তো আমরা এটা রেকর্ডিং করার পরে এটা ফেসবুকে পোস্ট করি। তো যদি কেউ জয়েন করতে নাও পারে, সে আজকে জয়েন করতে না পারলেও যে কোনো সময় সে ফেসবুকের থেকে আমাদের এই সেশনটা দেখতে পারবে, তাদের জন্য উপকার হবে। তো আমরা প্রতিদিনের মতো আজকেও 10টায় শুরু করব। তো যদি আনফরচুনেটলি কেউ অ্যাটেন্ড করতে না পারে, তো তার সে তো পরবর্তীতে দেখতেই পারবে, সমস্যা হবে না আশা করি। তো অনেকেই দেখছি যে কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু কানেক্ট হচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্ক বেশ আজকে উইক, বেশ সমস্যা। আমার ইয়ারফোনটা দাও তাহলে। আচ্ছা পবিত্র ভাইয়া, আলোচনার মধ্যে আমার কিন্তু স্ক্রিন শেয়ারের প্রয়োজন হবে। আমার স্ক্রিন শেয়ারটা একটু অন করে দিলে হয়তো ভালো হয়। তোমার স্ক্রিন শেয়ার করা যাবে, সমস্যা নেই। তুমি ওখান থেকে অটোমেটিক্যালি স্ক্রিন শেয়ারে গেলেই তোমার স্ক্রিন আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন অবশ্য ডিসেবল করা আছে। এখন হোস্ট ডিসেবলড পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং এই মুহূর্তে ডিসেবল করা আছে অবশ্য। হ্যাঁ, এখন ওপেন হয়ে গিয়েছে। ওপেন হয়েছে না? এখন ওপেন হয়েছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে শাহনেওয়াজ, এখন 10টা বাজে। যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করছেন তাদেরকে বলি যে মীর আব্দুল্লাহ শাহনেওয়াজ আমার ছোট ভাই, আমাদের দেশের বাড়ি কুষ্টিয়ায়। আমরা ছোটবেলা থেকে একই সঙ্গে বড় হয়েছি, একই স্কুল। তো আমাদের প্রতিদিনকার সেশনের মতো আজও আমাদের একজন গেস্ট আছে, সে হচ্ছে মীর আব্দুল্লাহ শাহনেওয়াজ। সে আমার ছোট ভাই, কিন্তু সে এখন আসলে একজন বড় ব্যক্তিত্ব। তো আমি আশা করব শাহনেওয়াজ, তুমি তোমার পরিচয় দিয়ে তুমি তোমার স্পিচ শুরু করো। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম মীর আব্দুল্লাহ শাহনেওয়াজ। আমি সহকারী অধ্যাপক, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরা, ঢাকাতে। আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে চাকরি করি এবং এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যাডভাইজারদের কোঅর্ডিনেশনটা আমি করে থাকি। এছাড়া আমি ইন্টারন্যাশনাল কয়েকটি অর্গানাইজেশনের, বিশেষত রিসার্চ অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছি। আজকের আলোচনাটা মূলত এই পাবলিকেশন এবং ইন্টারন্যাশনালি রিসার্চ করার যে অপরচুনিটি আমাদের দেশেও আছে বা যে সুযোগগুলো আস্তে আস্তে বিকশিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা চলবে।
তাহলে কি আলোচনা শুরু করব? পবিত্র ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আপনার ইয়েটা অন রাখেন, আপনার অডিওটা অন রাখলে, যেহেতু আপনি সঞ্চালন করছেন, আমার হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। ওকে, ধন্যবাদ। পবিত্র ভাই আমার শুরু করার অনুমতি দিয়েছেন। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি তাদের আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা বিষয় থাকে, অর্থাৎ প্রমোশন এবং পদোন্নতি এগুলোর একটা বিষয় থাকে। অর্থাৎ আমরা যারা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি তারা আমরা লেকচারার অথবা জুনিয়র লেকচারার অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। এরপরে আমাদের যে প্রমোশনের ক্রাইটেরিয়া সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো শিক্ষকতার অভিজ্ঞতা এবং অপরটি হলো গবেষণার অভিজ্ঞতা, এবং এই দুটো অভিজ্ঞতায় প্যারালালি থাকতে হয়। কারোর একটি আছে, শিক্ষকতার অভিজ্ঞতা আছে কিন্তু গবেষণার অভিজ্ঞতা নেই বা তার পাবলিকেশন নেই, প্রকাশনা হচ্ছে না তার, তাহলে সে প্রমোশন পায় না। এবং ইউজিসিও, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের জন্য শিক্ষকতার পাশাপাশি গবেষণাকে ক্রাইটেরিয়া করে দিয়েছেন, অবশ্যম্ভাবী ক্রাইটেরিয়া করে দিয়েছেন। অর্থাৎ একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শুধুমাত্র প্রতিদিন ক্লাসে গিয়ে তার কাজটি সম্পাদন করলেই যে তিনি আস্তে আস্তে লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরপরে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে প্রফেসর হতে পারবেন, বিষয়টি তা নয়। আমাদেরকে নিয়মিত নিরন্তর বিভিন্ন বিষয়ে গবেষণাতে থাকতে হয় এবং এই গবেষণাগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে এবং ভালো জার্নালে পাবলিশ করতে হয়। তো আমাদের দেশে যখন এরকম প্রমোশনের ভাইবা হয় তখন ভাইবা বোর্ডে একজনের যে গবেষণাগুলো প্রকাশিত হয়েছে এরকম প্রকাশিত গবেষণাগুলি দেখতে চাওয়া হয়। তো আমি যখন আমার এই ক্যারিয়ারটা শুরু করি টিচিং এ, তখন আমরা দেখতাম যে আমরা যে গবেষণাগুলো প্রকাশ করি সেগুলো বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়, ভালো ভালো জার্নালে প্রকাশ হয়, কিন্তু বিদেশ থেকে এই হার্ড কপি গুলো যখন পাঠায়, প্রতিষ্ঠানগুলো বলে যে তারা পাঠিয়েছে, তারা ডকুমেন্টও দেখায়, কিন্তু কি অদ্ভুত ভুতুড়ে কারণে এই হার্ড কপি গুলো আমাদের কাছে এসে ঠিক মতো পৌঁছায় না। তো এরকম একটা অবস্থায় যখন আমরা ভাইবা ফেস করি, যখন আমরা হার্ড কপি গুলো, সেই প্রকাশিত বইগুলো যখন আমরা দেখাতে পারি না, তখন একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। তো এরকম একটা অবস্থায় বেশ কিছুদিন পড়ার পর থেকে আমি চিন্তা করলাম যে বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আছে তার যদি একটা দেশে বা ইন্ডিয়াতে যদি আমরা একটা কান্ট্রি অফিস করতে পারি, তাহলে এই সাবকন্টিনেন্টের মানুষের বা এই সাবকন্টিনেন্টের যারা গবেষক আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তাদের হার্ড কপি গুলো সঠিক সময়ে তাদের কাছে পৌঁছাতে খুব সহায়তা হয়। তো এভাবে আমি চেষ্টা করি, প্রথমে একটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিসার্চ একাডেমি অফ অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে খুব নামকরা একটা প্রতিষ্ঠান, অনেক পুরাতন প্রতিষ্ঠান, এবং অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের সাথেও কাজ করেন। আমি আপনাদের ওয়েবসাইটটা দেখানোর চেষ্টা করছি। এটি রিসার্চ একাডেমি অফ অস্ট্রেলিয়ার ওয়েবসাইট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই জার্নালটির নাম হচ্ছে অস্ট্রেলিয়ান জার্নাল অফ বিজনেস সায়েন্স, ডিজাইন অ্যান্ড লিটারেচার, এবং এর ইম্প্যাক্ট ফ্যাক্টরও খুব ভালো, 8.43। এই প্রতিষ্ঠানটিতে আমি অ্যাপ্লাই করি যে আমি এই প্রতিষ্ঠানটির বাংলাদেশে একটি কান্ট্রি অফিস নিতে চাই। এরপরে তারা অনেকগুলো ক্রাইটেরিয়া দেয়, সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে নির্দিষ্ট জামানত তাদের কাছে জমা করে অনেকগুলো শর্ত মেনে তারা বাংলাদেশে একটি কান্ট্রি অফিস করে। অর্থাৎ বর্তমানে আমাদের বাংলাদেশের যে সমস্ত গবেষক রিসার্চ একাডেমি অফ অস্ট্রেলিয়াতে তাদের আর্টিকেল গুলো সাবমিট করেন, তারা এই আর্টিকেল গুলো রিভিউ হওয়ার পরে এগুলো যখন পাবলিশ হয় তখন খুব সহজেই এগুলোর হার্ড কপি তারা আমার মাধ্যমে, আমাদের কান্ট্রি অফিসের মাধ্যমে তারা নিয়মিত পাচ্ছেন। অর্থাৎ প্রমোশনের দিক থেকে অনেক ভালো একটা অপরচুনিটি, এবং গবেষণা, নতুন নতুন গবেষণা, অনেকগুলো বিষয় নিয়ে গবেষণা করার ক্ষেত্রে এটি বর্তমানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেক সহায়তা করছে। তো আমি এরপরে থেমে থাকিনি, আমি এরপরেও
বেশ কতগুলো প্রতিষ্ঠানের সাথেই যুক্ত হওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আরেকটি প্রতিষ্ঠানের সাথে আমি যোগাযোগ করি, সেটির নাম হচ্ছে ব্রিটিশ জার্নাল অফ বিজনেস ডিজাইন অ্যান্ড এডুকেশন, bjbde.org। এটিও অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানেরও কান্ট্রি অফিস আমরা বাংলাদেশে নিতে পেরেছি। আরো দুটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একটি হলো কানাডিয়ান রিসোর্স সেন্টার, এটি কানাডার টরেন্টোতে অবস্থিত এবং অনেক পুরাতন একটি জার্নাল প্রতিষ্ঠান। এখানে দু ধরনের একটি জার্নাল আছে, একটি জার্নালের নাম হচ্ছে কানাডিয়ান জার্নাল অফ রিসার্চার্স সোসাইটি এবং আরেকটা হলো কানাডিয়ান জার্নাল অফ কেস স্টাডিজ। অর্থাৎ কিছু কিছু আমরা কেস পর্যবেক্ষণ করি, অর্থাৎ কোন কোন আমরা কেস অ্যানালাইসিস করি আর্টিকেল করার ক্ষেত্রে। তো কেসগুলো মূলত এখানে পাবলিশ হয় এবং এখানকার কেসগুলো আপনারা পড়ে দেখতে পারেন, এগুলো খুবই ইন্টারেস্টিং। এরপরে আরেকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ম্যানেজমেন্ট ফাইন্যান্স এন্ড এডুকেশন এবং শেষে ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যানসিয়েন্ট একটি প্রতিষ্ঠান স্কুপাস এনলিস্টেড, এলজেভিয়ার এর প্রতিষ্ঠান, জার্নাল অফ ওয়ার্ল্ড বিজনেস। জার্নাল অফ ওয়ার্ল্ড বিজনেস তাদের যাত্রা শুরু করে 1965 সালে এবং বর্তমানে বাংলাদেশে এটির একটি কান্ট্রি অফিস নেওয়া আছে। তো এগুলো হলো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এরপরে আমি এগুলোতে প্রসেসের কিভাবে আর্টিকেল প্রসেস করা যায়, কিভাবে পেশ করতে হয় এবং কিভাবে শেষ পর্যন্ত এটি পাবলিশ হয়ে আমাদের কাছে চলে আসে, এই প্রক্রিয়াটা আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর অবশ্যই দিব। এই সমস্ত জার্নালগুলোতে আর্টিকেল পাবলিশ করতে গেলে প্রথমে এদের ইমেইলে আর্টিকেল পাঠাতে হয়। পাঠালে এদের যে এডিটোরিয়াল বোর্ড আছে, সেই এডিটোরিয়াল বোর্ড সে আর্টিকেলের ফরম্যাট, আর্টিকেলের ভেতরের অংশ, স্ট্রাকচার, মেথোডোলজি এগুলোকে পর্যবেক্ষণ করে বেশ কিছু সুপারিশ করে যে আপনার আর্টিকেলের মধ্যে এই এই বিষয়গুলো উপস্থিত, এই এই বিষয়গুলো অনুপস্থিত, এই বিষয়গুলোকে এভাবে রূপান্তর করলে আপনার আর্টিকেলটি প্রকাশনার উপযোগী হবে। এরপর আর্টিকেলের লেখক এডিটোরিয়াল বোর্ডের সুপারিশ অনুযায়ী সেগুলোকে আবার নতুন করে লেখেন, মেরামত করেন, সংযোজন করেন বা বিয়োজন করেন। এরপরে এই সংযোজন বিয়োজনের পর যখন আর্টিকেলটি একটি নির্দিষ্ট ফরম্যাটে এসে যায় এবং প্রকাশনার উপযোগী হয়, তখন আর্টিকেল প্রসেসিং এর জন্য একটা ফি আছে, সেই ফিটি জমা দিতে হয়। যদি আমাদের গবেষণার জন্য কোনো ফান্ডিং কেউ করে থাকে বা আমরা যদি কোনো বিশেষ অর্গানাইজেশনের ফান্ডিং থেকে আমাদের গবেষণা করে থাকি, তাহলে সেই প্রতিষ্ঠানই সেই আর্টিকেল প্রসেসিং ফিটি জমা দিয়ে থাকে, অথবা লেখক নিজেও আর্টিকেল প্রসেসিং ফি জমা দিতে পারে। জমা দেওয়ার পরে এরপরে আর্টিকেলটি পাবলিশ হয় অনলাইনে। আমি আপনাদেরকে একটু দেখাতে পারি যে কোনো একটা সংখ্যা, যেমন এখানে কারেন্ট ইস্যুর মধ্যে এখানে সারা ওয়ার্ল্ডের যেমন ইথিওপিয়া, জর্দান, বাংলাদেশের দুটি, এটা 19 সালের লাস্ট সংখ্যা, সেখানে দেখা যাচ্ছে 4টি আর্টিকেল পাবলিশ হয়েছে। এই 4টে আর্টিকেল ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো দেশেই এগুলো পাওয়া যায়, সব দেশের ওয়েবসাইট তো এখন অ্যাক্সেস করাই যায়, আর হার্ড কপিও সারা ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়। এভাবে সবগুলো প্রতিষ্ঠানই তাদের আর্টিকেল এটাই মূলত প্রসেসিং এর, আর্টিকেল পাবলিশিং এর বা গবেষণার সিস্টেম। এই বিষয়ে যদি আপনাদের এখন কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। পবিত্র ভাইয়া, কারোর কোনো কোশ্চেন নেই, যে তুমি আগাতে থাকো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপাতত কারোর কোনো প্রশ্ন নেই। এরপরে বলি, আমরা যে গবেষণাগুলো প্রকাশ করে থাকি, হ্যাঁ, আজ তোমার কথাগুলো বেশ স্পষ্ট। তুমি যেভাবে একের পর এক ধীরে সুস্থে বলছো, যার যেটা রিকোয়ারমেন্ট সে আসলে তোমার কথার মধ্যে সে প্রত্যেকটা বিষয় বুঝতে পারছে, সেজন্য আসলে কোশ্চেন নেই আমার ধারণা। তুমি বলতে থাকো।
হতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ পবিত্র ভাইয়া। আসলে আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে বা ভবিষ্যতে টিচারদের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের বা আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাচ্ছেন পড়তে। তো তারা আসলে এই স্কলারশিপটা কিভাবে পান? যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভালো জার্নালে আর্টিকেল পাবলিশ করে থাকে এবং সেই আর্টিকেল গুলার রেটিং যদি অনেক ভালো হয়, ইন্ডেক্স যদি অনেক ভালো হয়, তাহলে সেই আর্টিকেল গুলো সাবমিট করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবমিট করে তারা স্কলারশিপ পেয়ে যায়। তো এরকম ভাবে ভালো ইন্ডেক্স, কোন জার্নালের ইন্ডেক্স কত ভালো বা কোনটা ভালো ইন্ডেক্স, এটা আমরা কিভাবে বুঝে থাকি? যেমন ইন্ডেক্স বোঝার ক্ষেত্রে যে কোনো জার্নালেরই নিচের দিকে বা শেষে ইন্ডেক্স কথাটি লেখা থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন যেমন এই যে ওয়ার্ল্ড ক্যাট, পিকেপি, বেজ, এরকম ভাবে অনেক, আমি আপনাদেরকে একটা লিস্ট দেখাচ্ছি যে রিসার্চ একাডেমি অফ অস্ট্রেলিয়াতে মোট ইন্ডেক্স আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোট 13টা ইন্ডেক্স আছে। অর্থাৎ রিসার্চ একাডেমি অফ অস্ট্রেলিয়াতে আপনার আর্টিকেলটি পাবলিশ হলে ওয়ার্ল্ডের এরকম 13টা ইন্ডেক্সের মধ্যে আপনার আর্টিকেল দেখা যাবে। এবং পোল্যান্ড, আমেরিকা, ইউকে, কানাডা, জার্মানি, ইন্ডিয়া, মালয়েশিয়া সব জায়গাতে এবং গুগল স্কলারেও আপনার আর্টিকেল থাকবে। অর্থাৎ আপনার আর্টিকেলটি সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে পৌঁছে যাবে আপনার গবেষণা। তো এইভাবে যে সমস্ত জার্নালের এরকম ইন্ডেক্স ভালো, লেখকদের সবসময় এই ধরনের জার্নালেই পাবলিশ করা উচিত। আমি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর আমি কান্ট্রি ডিরেক্টর, সেগুলোরও আপনাদেরকে ইন্ডেক্স গুলো দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে ব্রিটিশ জার্নাল অফ বিজনেস ডিজাইন এন্ড এডুকেশন, এখানে এটি ক্রসরেফ এবং এবিস্কো, অন্যান্য গুলোর সাথে তো আছে, ক্রসরেফ এবং এবিস্কো এখানেও এদের ইন্ডেক্স আছে। ক্রসরেফ এবং এবিস্কো হচ্ছে ওয়ার্ল্ডের একেবারে সেরা ইন্ডেক্স। এখানে আপনার আর্টিকেল যদি পাবলিশ হয় বা আপনাদের আর্টিকেল যদি পাবলিশ হয়, তাহলে খুব সহজেই বিদেশি স্কলারশিপ পাওয়া সম্ভব। এরপর আসি কানাডিয়ান রিসোর্স সেন্টারে। এখানে এইটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই প্রতিষ্ঠানটি আইএসও সার্টিফাইড, আইএসও 9001:2015 সার্টিফাইড, এবং সবচেয়ে ভালো বিষয় হলো এটি স্কুপাস ইন্ডেক্স। আপনারা হয়তো শুনেছেন বা শুনে নাও থাকতে পারেন যে স্কুপাসে আর্টিকেল থাকলে তার জন্য বিশেষত অস্ট্রেলিয়া, কানাডা এবং আরো কিছু দেশ, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই দেশগুলোতে স্কলারশিপ পাওয়াটা খুব সহজ। এবং খুব আনন্দের বিষয় হলো যে এই কানাডিয়ান জার্নাল অফ রিসার্চার সোসাইটি অর্থাৎ কানাডিয়ান রিসোর্স সেন্টার, এই প্রতিষ্ঠানটির যিনি এডিটোরিয়াল বোর্ডের চিফ, তিনি হচ্ছেন প্রফেসর মেয়ার। প্রফেসর মেয়ার উনি ইউনিভার্সিটি অফ অটোয়া, কানাডার একজন প্রফেসর। অর্থাৎ এখানে আর্টিকেল পাবলিশ হলে অটোয়া ইউনিভার্সিটিতে কানাডাতে পড়াশোনার সুযোগটাও অনেকখানি বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে কানাডিয়ান জার্নাল অফ কেস স্টাডিজও এটাও স্কুপাস এনলিস্টেড, এবং ইন্টারন্যাশনাল জার্নাল অফ ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এন্ড এডুকেশন, এটা অবশ্যই স্কুপাস এনলিস্টেড না, তবে এটির ইন্ডেক্সও ভালো। আর শেষে আসি এলজেভিয়ারে। এলজেভিয়ারের জার্নাল অফ ওয়ার্ল্ড বিজনেস, এটা বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে পুরাতন জার্নালের মধ্যে একটা, কিন্তু এখানে পাবলিকেশন খরচটা অনেক বেশি। এখানে পাবলিকেশন খরচ $300 থেকে $700 মধ্যে। কিন্তু এখানে আপনি যদি আপনার আর্টিকেল পাবলিশ করতে পারেন, তাহলে সারা জীবনে আপনাকে আর কখনো পিছনে তাকাতে হবে না। আপনি এই গবেষণা বা প্রকাশনার জগতের একজন পায়োনিয়ার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং এখানে আর্টিকেল অবশ্য মানে অনেক পাবলিশ করাটা খুব ডিফিকাল্ট,
অনেকবার সাবমিশন করে এবং অনেক কারেকশনের পরে শেষে আর্টিকেল পাবলিশ হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লেটেস্ট ইস্যু আছে সেগুলো পাবলিশ হয়েছে মার্চের 19-এ, অর্থাৎ এপ্রিল মেও তো প্রায় চলে যাচ্ছে, এর মধ্যে কিন্তু নতুন আর্টিকেল তারা পাবলিশ করে। হয়তো ঠিক ভালো মানের পায়নি এই জন্য করেনি, তবে ভালো মানের পেলে তারা অবশ্যই করবে। তো এই ছিল মোটামুটি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বলা এবং আপনাদেরকে জানানো। আপনাদের যদি কারোর গবেষণা সম্পর্কিত কোনো কনসেপ্ট থেকে থাকে যে আমি এই বিষয়ে গবেষণা করতে চাই, আমাকে কি প্রক্রিয়ায় এগোতে হবে বা কি এটার কি স্ট্রাকচার, কিভাবে এটি লিখতে হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সবকিছুর উত্তর দিয়ে থাকি। মীর আব্দুল্লাহ শাহনেওয়াজ গুগলে সার্চ করলে আমার ডিটেলটি আপনারা পেয়ে যাবেন। আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গুগলে যদি সার্চ করেন মীর আব্দুল্লাহ শাহনেওয়াজ, আমার যাবতীয় গবেষণা, লেখালেখি, প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস, এগুলো সবকিছু পাওয়া যাবে। তো এই ছিল আমার মোটামুটি আলোচনার বিষয়। আপনাদের যদি এখনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি লাইভে উত্তর দেব। স্যার আপনি এত সুন্দর করে বুঝাইছেন, অ্যাকচুয়ালি আর কোনো কোশ্চেন নাই। এখন আমাদের যদি করতে চাই তাহলে আর কি হয়তো বা জানবো, কিন্তু আপনি অনেক সুন্দর করে বুঝেছেন, মানে কোনো কোশ্চেন আর নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবু বকর আসলে স্যার সিদ্দিক, আমরাও খুব গর্বিত যে আপনার মতো একজন স্যার পাইছি, মানে শান্তময়ের পরে আপনার মতো একজন, মানে এরকম একজন স্যার পাইছি। সিরিয়াসলি আমরা খুবই গর্বিত। জেনে খুশি হলাম, শুনে খুশি হলাম। কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, যে কোনো বিষয়, মানে এই রিলেটেড বিষয় নিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ শাহনেওয়াজ ভাই, আনাম বলছিলাম। জি আপনি যে জি লিংক গুলো দিলেন, আপনি যদি জি এই লিংক গুলো হোয়াটসঅ্যাপ বা যে কোনো গ্রুপে একটা দিয়ে দিলে জি হয়তো আমরা ওয়েবসাইট গুলো একটু স্টাডি করে ফার্দার যদি কোনো কোশ্চেন থাকে হয়তো আপনার সাথে ডিরেক্ট কথা বললাম। আমার মনে হয় সেটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই, আমি পবিত্র ভাইয়ের কাছে এগুলো দিয়ে দিব, যেহেতু আপনারা পবিত্র ভাইয়ের সাথে সবাই কানেক্টেড, ওনার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এটা খুব ভালো একটি পরামর্শ। শাহনাজ, এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকটা সেশনে রেকর্ডিং হচ্ছে, সেশনটাও রেকর্ডিং হচ্ছে। এটা আজকের সেশনের পরে আপলোড করে দেওয়া হবে ফেসবুক। তখন কেউ এটা দেখতে পারবে, ওখানে গেলেই যে স্ক্রিন গুলো তুমি শেয়ার করছো সেগুলো সবাই দেখতে পারবে, মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। আর সেই পোস্টগুলোর কমেন্টে আমি এগুলোর লিংকও দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আমার বেশ কয়েকজন ছাত্রছাত্রীও যোগ দিয়েছে। সাকিব, আপনারা আমার অনেক পুরাতন ছাত্র। আবু বকর সিদ্দিক, অনেক পুরাতন ছাত্র। আবু বকর সিদ্দিক ওকে বোধহয় পড়িয়েছি আজ থেকে কত বছর আগে, অনেক বছর, 10 বছর হবে, 10 বছরের বেশি হবে। স্যার এই আর্টিকেল গুলো তো যে কোনো বিষয়ের উপরে যে কোনো নিয়ে তো আমরা গবেষণা করে ওইটা আর্টিকেলটার ব্যাপারে কথা বলতে পারবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। মূলত আপনি বিজনেসের ছাত্র, বিজনেস এরিয়ার যে কোনো বিষয় নিয়ে আপনি গবেষণা করলে আমি গবেষণাটির টপিক দেখে হয়তো রিকমেন্ড করতে পারবো যে কোন জার্নালে দিলে এটি সবচাইতে ভালো হয়, বা আপনি ভবিষ্যতে সেটা থেকে বেনিফিটেড হতে পারবেন। ছাত্র জীবনে যদি গবেষণা শুরু করা যায়, ছাত্র জীবনে যদি আর্টিকেল থাকে, তাহলে ছাত্র জীবনের শেষে অর্থাৎ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের শেষেই স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ালেখা করা খুব সহজ হয়ে দাঁড়ায়। জি স্যার, অবশ্যই স্যার, চেষ্টা করব। শাহনাজ, আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। সেটা হচ্ছে, আমাদের দেশে কি মানুষ গবেষণা একটু কম করে কিনা, মানে কম করলে কেন কম করে? এখানে কি অপরচুনিটি কম, না কি ধরনের সমস্যা? আসলে আমাদের দেশে যে গবেষণা কম হয় এটা ঠিক না, তবে সঠিক গবেষণা কম হয়। আমাদের দেশে গবেষণা আসলে ঘরে বসেই হয়ে যায়, যেটা বাইরের দেশে সম্ভব না। আমাদের দেশের মানুষরা যখন দেশের বাইরে যায়
তারা দেখা যাচ্ছে তখন খুব ভালো গবেষণা করে। কিন্তু আমাদের দেশের মধ্যে থেকে মূল সমস্যাটা হচ্ছে যে গবেষণাতে তো প্রচুর ফান্ডিং এর প্রয়োজন হয় আসলে। ডেটা কালেকশন, ডেটা প্রসেসিং এবং ভালো সফটওয়্যার দিয়ে ডেটাটাকে প্রসেস করা, ভালো রেজাল্ট বের করে আনা, এগুলো সবকিছুই খরচের বিষয়। আমাদের দেশে যেহেতু গবেষণার জন্য ফান্ডিংটা খুবই অভাব, সহজে কেউ গবেষণার জন্য ফান্ডিং করতে চায় না, সেই জন্য আমাদের দেশে থেকে আমাদের দেশের মানুষরা গবেষণাতে একটু কম আগ্রহী। তবে এখন ইউজিসি ক্রাইটেরিয়া করে দিয়েছে যে সব বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আলাদা ফান্ড ক্রিয়েট করতে হবে এবং শিক্ষকদের গবেষণার সুযোগ দিতে হবে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, মানে আমি মাঝখানে অবশ্য ইন্টারাপ্ট হয়ে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। আমার প্রশ্নটা ছিল যে যারা বাইরে চাকরি করতেছে, মানে এই গবেষণা ধর্মী আপনাদের জার্নাল ওয়েবসাইট গুলায় সে কিভাবে এঙ্গেজ হইতে পারে? আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি, আর একবার যদি একটু বুঝিয়ে বলতেন, দুঃখিত আমি। মানে আমরা যারা টিং এর সাথে জড়িত নাই। জি, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনারা যারা টিচিং এর সাথে যুক্ত না কিন্তু গবেষণার সাথে যুক্ত, তারা কিভাবে এখানে পাবলিশ করতে পারেন? কোনো সমস্যা নেই। আপনি যে বিষয় নিয়ে গবেষণা করেছেন সেই গবেষণার যদি কোনো লিখিত প্রস্তাবনা বা কোনো অংশ থেকে থাকে, তাহলে এই আমি যে লিঙ্কগুলো দিব সেখানকার ওয়েবসাইটে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেই হবে যে আমি আমার এই গবেষণাটুকু প্রকাশ করতে চাই। তখন তারা পরবর্তী করণীয়টুকু আপনাকে একদম ডিটেইলস বলে দিবে। না, তার তো আসলে কোনো অভিজ্ঞতা নাই যে কিভাবে আসলে এই জার্নালে লিখতে হয়, রিসার্চ কিভাবে করতে হয়, এগুলো জানা যাবে কিভাবে? হ্যাঁ, এগুলোর জন্য এই ওয়েবসাইট গুলোতে লেখার ফরম্যাট দেওয়া থাকে যে কিভাবে আসলে এটা লিখতে হয়। আর আমি আপনাকে একটা 2 মিনিটের মধ্যে একটা স্ট্রাকচার বা একটা জেনারেল স্ট্রাকচার আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনি যে বিষয়ে গবেষণা করতে চান। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করেন আপনি বাংলাদেশের ব্যাংকিং সার্ভিস নিয়ে একটা গবেষণা করতে চান, যে বাংলাদেশে প্রাইভেট ব্যাংক এবং পাবলিক ব্যাংক যে ব্যাংকগুলো আছে তাদের যে সার্ভিস কোয়ালিটি, আমি এর মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে চাই যে কোথায় কি কি সুবিধা পাচ্ছে, কোথায় কি কি সুবিধা পাচ্ছে না, আমি এটা নিয়ে একটা গবেষণা করতে চাই। তাহলে প্রথমে আপনাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে যেখানে আপনি বাংলাদেশের প্রাইভেট ব্যাংক এবং পাবলিক ব্যাংক সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে আপনি এই দুটো ব্যাংকের মধ্যে কি কি বিষয় অ্যানালাইজ করতে চান সেগুলো সম্পর্কিত একটা ছোটখাটো একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সেটাকে বলে ইন্ট্রোডাকশন। এরপরে আপনাকে যেটি করতে হবে যে আপনার এই গবেষণার স্পেসিফিক অবজেক্টিভ গুলো লিখে ফেলতে হবে, এটাকে বলে অবজেক্টিভ। এরপরে আসে লিটারেচার রিভিউ। আপনি যে বিষয়ে গবেষণা করতে চান সেই বিষয়ে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে এরকম বিভিন্ন আর্টিকেল বা গবেষণাপত্র বা বই আপনাকে অধ্যয়ন করতে হবে এবং সেগুলোর মধ্যে কি কি বিষয় ছিল এবং কি কি বিষয় নেই যেগুলো আপনি বের করতে চান সেগুলো আপনাকে পয়েন্ট আউট করতে হবে। যে এর আগে তো এই বিষয়গুলো নিয়ে গবেষণা হয়নি, আমি আমার এই গবেষণায় এই বিষয়গুলোকে উঠিয়ে নিয়ে আসতে চাই বা মানুষের সামনে নিয়ে আসতে চাই, এটা আমার গবেষণার নতুনত্ব হবে। এরপরে আপনাকে আসতে হবে মেথোডোলজিতে, আপনি কি পদ্ধতিতে আপনার গবেষণাটি সম্পন্ন করতে চান, অর্থাৎ আপনি প্রাথমিক ডেটাগুলো কোথা থেকে সংগ্রহ করতে চান, কিভাবে সংগ্রহ করতে চান, আপনি কি একটি প্রশ্নপত্র প্রণয়ন করতে চান, নাকি ফোনে ইন্টারভিউ নিতে চান, নাকি আপনি ইমেলের মাধ্যমে ইন্টারভিউ নিতে চান, কিভাবে, অথবা আপনি কোনো ব্যাংকে গিয়ে গ্রুপ ডিসকাশন করতে চান, কি পদ্ধতিতে আপনি গবেষণা তথ্যগুলো সংগ্রহ করবেন, কিভাবে সেগুলো প্রসেস করবেন, সেগুলো আপনাকে লিখতে হবে মেথোডোলজি সেকশনে। এরপর আসে ডেটা অ্যানালাইসিস এন্ড ডিসকাশন, অর্থাৎ যে তথ্যগুলো আপনি সংগ্রহ করলেন পেলেন সেগুলোকে আপনি সেগুলোর গড় করতে পারেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারেন, কাই স্কয়ার টেস্ট করতে পারেন, হাইপোথিসিস টেস্টিং করতে পারেন, করে সেগুলোকে আপনার বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে এরপরে আসে
যে আপনি কনক্লুশন বা রিকমেন্ডেশন, আপনি কি কি জিনিস পেলেন আপনার গবেষণাতে এই তথ্যগুলো সংগ্রহ করে, আপনি যে উদ্দেশ্যে গবেষণাটি শুরু করেছিলেন সেটা কি আপনার সফল হলো নাকি আপনার সফল হলো না, বা কি কি জিনিস আপনি পেলেন, এগুলো আপনাকে কনক্লুশনে লিখে নিচে আপনাকে রেফারেন্স লিখতে হবে যে এই গবেষণাতে আপনি কোন কোন বই, কিভাবে, কোথা থেকে, কোন জার্নাল, কোন আর্টিকেল, কোন পৃষ্ঠা থেকে নিয়েছেন, কিভাবে ব্যবহার করেছেন, এগুলো আপনাকে রেফারেন্সিং এ লিখে দিলেই এটা হচ্ছে একটা সাধারণ ফরম্যাট। আমি বললাম যে এইভাবে একটি গবেষণাপত্র বা একটি আর্টিকেলকে প্রস্তুত করতে হয়। আশা করি উত্তর পেয়েছেন বোধহয়। আর যে কোনো জি জি, থ্যাংক ইউ, মানে খুব সহজ ভাবে পাইলাম আর কি উত্তরটা। থ্যাংক ইউ, অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আর কারোর কোনো প্রশ্ন? আমাদের প্রায় 30 মিনিট হয়ে আসছে, 27 মিনিট হয়েছে। শাহনাজ, তোমার আজকের প্রেজেন্টেশনটা খুব সুন্দর ছিল। এই বিষয়টা নিয়ে সবসময় এরকম হয় যে কোনো একটা সেশনের শেষে কোশ্চেন কিছু আসেই, কিন্তু তোমার সিকোয়েন্স গুলো এত সুন্দর ছিল যে তোমার কথার মধ্যেই সেগুলো মানে যেগুলো আমাদের জানতে চাওয়া সেগুলো তুমি একের পর এক বলছো, সেজন্য এর শেষে আসলে আমাদের জানতে চাওয়া নেই। তবে আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় আমাদের পক্ষে অনেক মেধা আছে, তারা চাইলে গবেষণার কাজ করতে পারে, কিন্তু তাদের অপরচুনিটির অভাব আছে অনেক। অপরচুনিটির ব্যাপারটা এরকম যে একজন মানুষকে যদি উদ্বুদ্ধ করা না হয় বা সে যদি এই রাস্তাটা না চেনে, তাহলে সে এই রাস্তায় কিভাবে আসবে, সে কিভাবে বুঝবে যে এই কাজটা এইভাবে করা যেতে পারে। এখন অনেকেই চিন্তা করতে পারে যে আমি একটা কিছু লিখবো, সেই লেখাটা কিভাবে আমি কোথাও সাবমিট করব, কিভাবে এটা মানুষ জানবে, তাহলে আমি কেন এর পেছনে 2 বছর সময় নষ্ট করব, এরকম। আনাম মনে হয় কোনো কিছু বলবে। আনাম, তুমি বলতে পারো। ধন্যবাদ ভাই। আমার কোশ্চেন ছিল, আপনি এখানে একটা ফান্ডিং এর বিষয়ে কথা বলছেন, যে একটা ফান্ডিংটা বেশ বড়, তো সেক্ষেত্রে মিনিমাম ফান্ডিং আর আরেকটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে এবং থাকবে হয়তো আমার যে ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্ট হয়তো কোয়ালিটিটা হাই না, অথবা ক্যালিব্রেশন বা সার্টিফিকেশন এগুলো না। তো আমি যখন পেপারটা করব, এই এই ভেরিফিকেশন গুলো রিসার্চের সময় কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু নেসেসারি বা আর্জেন্ট, এই বিষয়টা একটু জানার দরকার। জি জি, অবশ্যই আসল প্রয়োজন হয়। আপনি গবেষণার যে কোনো পর্যায়ে আপনার অর্থের প্রয়োজন। ডেটা কালেকশনের সময় অর্থের প্রয়োজন, কারণ ডেটা কালেকশন করতে গেলে তো মানুষের কাছে যেতে হবে, যাওয়ারও তো একটা খরচ আছে। যার কাছ থেকে তথ্য নিচ্ছেন তাকেও অনেক সময় অনেক কিছু দিয়ে খুশি করে বসিয়ে চা খেয়ে অনেক কিছু খাইয়ে তার কাছ থেকে তথ্য নিতে হয়। অর্থাৎ সবসময় একটা ফান্ডিং অবশ্যই প্রয়োজন হয়। তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত স্টুডেন্টদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রদানের মাধ্যমে কিন্তু আমরা ডেটাগুলো কালেক্ট করতে হয়। এটা একটা জেনারেল, সব বিশ্ববিদ্যালয়ে এটা একটা জেনারেল প্রসিডিওর, কিন্তু সবাই তো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না। কাজে ডেটা কালেকশনের জন্য একটা ফান্ডিং এটা কালেক্ট করাটা একটু মুশকিলই হয়। আর দ্বিতীয় হয় হচ্ছে যে আমার গবেষণাটা যখন হয়ে গেল তখন এটি পাবলিশ করতে যাওয়ার সময় কিন্তু পাবলিকেশন একটা প্রসেসিং আছে, অর্থাৎ এই যে ওয়েবসাইটে পাবলিশ হবে, এই যে বই হবে, এগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন হবে, এর জন্য একটা প্রসেসিং ফি থাকে। সেটিও কম না, সেটি ন্যূনতম $100 থেকে শুরু হয়, $700-800 পর্যন্ত হয় বিভিন্ন জার্নাল ভেদে। অর্থাৎ একজন গবেষককে তার গবেষণা বা তার মতামত প্রকাশ করার জন্য ফান্ডিংটা লাগেই। ফান্ডিং অনেক সময় আমাদের দেশে গবেষকরাই নিজেরাই পকেট থেকে পয়সা দিয়ে করে থাকেন, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রপোজাল দিলে, যে যেমন ব্র্যাককে যদি আমি প্রপোজাল দিই যে আমি এই বিষয়ে গবেষণা করতে চাই আপনাদের সহায়তা নিয়ে, ব্র্যাক ফান্ডিং করে থাকে। আমরা ব্র্যাকের ফান্ডিং পেয়েছি, আশার ফান্ডিং পেয়েছি, এবং অনেক বিশ্ববিদ্যালয়ও ইদানিং ফান্ডিং করে থাকে যে তারা গবেষণাকে উদ্বুদ্ধ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, তারাও ফান্ডিং করে থাকে যদি আপনি আপনার প্রস্তাবনা, গবেষণা প্রস্তাবনাটা, রিসার্চ প্রপোজালটা যদি অ্যাট্রাকটিভ হয়।
আর এরপরে আসছে যে আপনি যেমন এনভায়রনমেন্ট নিয়ে গবেষণা করতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, কিন্তু এনভায়রনমেন্টের গবেষণার জন্য যে টুলস বা যে সার্টিফিকেশন গুলো দরকার সেগুলো হয়তো আপনার কাছে অতটা ভালোভাবে নেই, তাহলে আমার গবেষণা কিভাবে হবে? তো আসলে এটা প্লেগারিজমের একটি বিষয়। আপনার ফান্ডিং যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে আপনি আপনার টুলস কিনতে পারবেন, আর অথবা আপনি দীর্ঘদিন ধরে অবজারভেশনের মাধ্যমে পরিবেশের বিষয়গুলো অবজারভেশন বা ওখানে কাজ করেছেন, কোন ফ্যাক্টরিতে কাজ করেছেন, এরকম কেস স্টাডি, যখন আপনার কাছে এই ধরনের টুলস বা মেকানিজম থাকছে না তখন আপনাকে মেথোডোলজি চেঞ্জ করে ফেলতে হবে। অর্থাৎ আপনি যেই প্রসেসে হয়তো এনভায়রনমেন্টের তথ্যগুলো সংগ্রহ করতে চাচ্ছিলেন, ফান্ডিং যদি আপনার এরকম না থাকে তখন আপনাকে আপনার মেথোডোলজিটা চেঞ্জ করে অন্য মেথোডোলজিতে যতটুকু কাছাকাছি পৌঁছানো যায় সেইভাবে পৌঁছিয়ে সেই তথ্যগুলো সংগ্রহ করতে হবে, যাতে সাবমিশনের পর যখন এডিটোরিয়াল বোর্ডে এটি রিভিউ হবে তখন যাতে সেটি বিশ্বাসযোগ্য হয় যে ঠিক আছে এই মেথোডোলজি অনুযায়ী উনি এভাবে তথ্যগুলো সংগ্রহ করেছে যেটি গ্রহণযোগ্য। আসলে সব জায়গাতেই টেকনিক্যাল কিছু বিষয় থাকে, তো আশা করি মেথোডোলজি পরিবর্তনের মাধ্যমে আমরা এনভায়রনমেন্টের গবেষণাকেও সফল করতে পারি। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার আপনি যে কিছুক্ষণ আগে যে প্রসেসের কথা বলছিলেন যে আমরা এই প্রসেসের মাধ্যমে গবেষণা করতে পারতো, আমার কথা হচ্ছে যে প্রসেসটা বলেছিলেন এটা কি যে কোনো ক্ষেত্রে আমরা গবেষণা করতে গেলে কি ওই সেম প্রসেসটাই ফলো করবো নাকি মানে আদার্স কোনো? না, আর্টিকেল লেখার জন্য আমি যে সিস্টেমটি বললাম এটা একটা সাধারণ প্রসেস, একটা জেনারেল প্রসেস। অন্য কোনো গবেষণাতে এর সাথে কোনো কিছু যুক্ত হতে পারে, আবার এর থেকে কোনো জিনিস বাইরেও যেতে পারে, বেরও হতে পারে। যেমন মনে করেন আপনি মহাকাশ নিয়ে গবেষণা করতে চান বা স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে গবেষণা করতে চান, এক্ষেত্রে তো লিটারেচার রিভিউ করতে গেলে আপনি অনেক লিটারেচার পাবেন না, সেক্ষেত্রে তো লিটারেচার রিভিউ অংশটা বাদ চলে যেতে পারে। এরকম অনেক কিছু যুক্ত হতে পারে আবার সংযুক্ত হতে পারে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। হ্যাঁ শাহনেওয়াজ, আচ্ছা পবিত্র, আজকের এই আমরা এই যে জার্নালগুলোর লিংক কিভাবে পেতে পারি? এই জার্নালগুলো আমাদের আজকের সেশনটা পুরোটাই ভিডিও করা হয়েছে, অলরেডি রেকর্ডিং হচ্ছে, এটা ফেসবুকে পোস্ট করলে আপনি এই ওয়েবসাইট গুলো ওটা দেখে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। শাহনেওয়াজ, আজকে তুমি যে সেশনটা দিলে সেটা খুবই উপকারী হয়েছে আমাদের জন্য, সবার জন্যই। আমি সবার কথাবার্তা শুনেও যেটা বুঝলাম, আর তোমার প্রেজেন্টেশনটা বেশ সফট এবং তুমি খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝিয়ে কথা বলো। আমার মনে হয় তুমি একজন ভালো টিচারও অবশ্যই, এবং ভবিষ্যতে তোমার সুনাম অবশ্যই আমরা আরো বেশি শুনতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমরা এখন যে সেশনটা করছি এরকম প্রতিদিনই আমাদের সঙ্গে কেউ না কেউ এক্সপার্ট থাকেন। তো অনেকেই আমাদের এখানে জয়েন করছেন, তারা অনেক বিষয় সম্পর্কে জানতে পারছে। তো তুমি নিজের মতো করে নতুন একটা টপিক নিয়ে আগামী 15 দিনের মধ্যে আবার আমাদের সঙ্গে জয়েন করবা, এটা আমরা আশা করব। আর ব্যাপারটা এরকম যে আজকে সবাই যেহেতু নেটওয়ার্কে বেশ সমস্যা ছিল, অনেকেই কানেক্ট করার চেষ্টা করছে, তারা জয়েন করতে পারেনি। তো আমরা এই ভিডিওটা আপলোড করলে তারাও উপকৃত হবে। তো আজকে যারা উপস্থিত সকলের তরফ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আজকে উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, নমস্কার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার।